এবার কি ৭১-এর স্মৃতি ফিরবে? কারণ আবারও একবার ৭১-এর স্মৃতি উস্কে ব্ল্যাকআউট, আবারও মহড়া। যুদ্ধ পরিস্থিতি হলে কি কি পদক্ষেপ, পাকিস্তানের প্রত্যাঘাত, এখন শুধু সময়ের অপেক্ষা। রাজ্যে রাজ্যে মক ড্রিল করার নির্দেশ কেন্দ্রের। উপত্যকার বিভিন্ন প্রান্তে মক ড্রিল নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই করছে। এবার একাধিক রাজ্যকে আগামীকাল মক ড্রিল করার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। ৭ই মে সিভিল ডিফেন্সকে মক ড্রিল করানোর নির্দেশ। সাধারণ নাগরিক, ছাত্রছাত্রীরা মক ড্রিল করাতে তাদের প্রত্যেককে নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতি হলে ঠিক কিভাবে কি করা উচিত, কি পদক্ষেপ নেওয়া উচিত, সেই সমস্ত বিষয় সাধারণ নাগরিককে অবগত করতে হবে নির্দেশ কেন্দ্রের। এয়ার রেড সাইরেন থেকে ব্ল্যাকআউটের জন্য প্রস্তুতি কি হতে পারে? তুঙ্গে এই মুহূর্তে প্রস্তুতি এবং তুঙ্গে উঠেছে জল্পনাও। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আপডেট আমাদের দেবেন। রাজীব, ইতিমধ্যেই আমরা দেখছি ব্ল্যাকআউটের জন্য প্রস্তুতি চলছে, রেড সাইরেনের প্রস্তুতি চলছে, মক ড্রিল করতে বলা হয়েছে সাধারণ নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে। একেবারে তুঙ্গে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার প্রস্তুতি। অবশ্যই দেখো, পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার যে প্রস্তুতি জানিয়ে জল্পনা চলছে, জ্বালিয়ে আলোচনা চলছে এবং একটা সম্ভাবনার ছবি কিন্তু ক্রমশ উঠে এসছে। ঠিক 15 মিনিট হয়ে গেল, অর্থাৎ 10টা 45-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে একটি বৈঠক শুরু হয়েছে। যে বৈঠক সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গৌতম মোহন, এবং এই বৈঠক মূলত বিভিন্ন রাজ্যের যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন রাজ্যের আমন্ত্রণ জানানো হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল তারা যাতে মক ড্রিল করেন, সেই মক ড্রিলের পরিস্থিতি কোন জায়গায় আছে পর্যালোচনা করা। অর্থাৎ মক ড্রিল প্রস্তুতি কতটা এগিয়েছে। দেশের মোট 244টি জেলা এই মুহূর্তে, যেগুলি সিভিল ডিফেন্সের জেলা হিসেবে ধরা হয়, সেই 244টি জেলার আধিকারিকরা তারা কিন্তু উপস্থিত রয়েছেন এই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে। সেই বৈঠকে মূলত আলোচনা করা হচ্ছে, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে, অর্থাৎ জরুরি অবস্থা তৈরি হলে, আপৎকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ কি করবেন, আম জনতার কি করণীয়, তারা কিভাবে নিজেদের রক্ষা করবেন। মূলত এই কাজ। কোথাও কোনো আক্রমণ কাউকে করবার প্রয়োজন নেই, কিন্তু নিজেদের রক্ষা করার ক্ষেত্রে পদ্ধতিগুলো জানা উচিত, আর সেই পদ্ধতিগুলো শেখাতেই মূলত এই মক ড্রিল। তোমাকে জানিয়ে রাখি যে এই মক ড্রিল কিন্তু 1971 সালে হয়েছিল, যখন সেই একই পাকিস্তানের সঙ্গে লড়াইয়ের আবহ তৈরি হয়েছিল, তখন এই মক ড্রিলের প্রয়োজন হয়েছিল। আবারও কেন্দ্রীয় সরকার এই মক ড্রিলের কথা বলছে। রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে প্রায় 244টি যে জেলা রয়েছে, সেই সিভিল ডিফেন্স জেলাগুলিকে নিয়ে এই বৈঠক চলছে। সেখানে আম নাগরিককে একদিকে যেমন শেখানো হবে তারা কিভাবে নিজেদেরকে রক্ষা করবেন, পাশাপাশি কিন্তু স্থানীয় প্রশাসন, যারা ওই জেলাগুলির কর্তা ব্যক্তি, ওই জেলাগুলিতে বিভিন্ন যে সমস্ত দফতর রয়েছে, সংস্থা রয়েছে, তাদের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিভাবে তাদের করণীয় কি, অর্থাৎ কখন সাইরেন বাজাতে হবে, কখন ক্যামোফ্লেজ করতে হবে, কখন একেবারে ব্ল্যাক আউট করতে হবে। এই পরিস্থিতিগুলো যুদ্ধ হলে সেই যুদ্ধের সময় এগুলি করা সম্ভব নয়, তাই প্রস্তুতি সেরে নেওয়া হচ্ছে, এমনটাই অনেকে মনে করছেন। আমরা জানি পহেলগাঁও হামলার পর ভারত রীতিমতো পাকিস্তানকে আন্তর্জাতিক মহলে কোণঠাসা করে দিয়েছে। সেই কোণঠাসা হওয়ার পর পাকিস্তান একেবারে রাষ্ট্রসংঘের কাছে ছুটে গিয়েছে, তাদের যে সিকিউরিটি কাউন্সিলের কাছে তারা গিয়ে দরবার করছে। আর তার পরবর্তীতে দেখা যাচ্ছে ভারতের পাশে দাঁড়াচ্ছে বিশ্বের আমেরিকা সহ, জাপান সহ, জার্মান সহ, বিশ্বের রাশিয়া পর্যন্ত তারাও পাশে দাঁড়িয়েছে। অর্থাৎ একেবারে একদিকে ভারত কূটনৈতিকভাবে প্রস্তুত হচ্ছে রাজীব, আর অন্যদিকে আমরা দেখছি যুদ্ধ পরিস্থিতি যদি হয় তাহলে কিভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার পাশাপাশি নিজেদের দেশের নাগরিকদের রক্ষা করা হবে তার প্রস্তুতিও কেন্দ্র নেওয়া শুরু করেছে। তুমি আমাদের সঙ্গে থাকো। জম্মু কাশ্মীরে উপত্যকায় বিভিন্ন প্রান্তে মক ড্রিল করছে নিরাপত্তা বাহিনী। সেই মক ড্রিলের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি, দেখুন। फिर फोन कट गया। एसडीआरएफ की टीम यहाँ पर है डल लेक में, और ये मॉक ड्रिल जो है, जो डल लेक में काफ़ी ज़्यादा तादाद में जो लोग रहते हैं, टूरिस्ट प्लेस है, अगर कुछ ऐसी अनहोनी होती है तो उसके लिए इसकी प्रिपरेशन हो रही है। आप देखिए पूरा इक्विपमेंट जो है साथ यहाँ पर ये देख सकते हैं आप कैसे ये इक्विपमेंट्स है वो दिख रहा है आपको, और ये एसडीआरएफ के जवान जो यहाँ पर है मौजूद है और ये सब कुछ तैयार रख रहे हैं। कल नेशन वाइड एक मॉक ड्रिल होगी, उसमें भी इनका हिस्सा रहेगा। और मैं आपको बता दूं 3 टीमें जो है रखी गई है इस डल लेक के इर्द गिर्द, जो वाटर बॉडीज हैं, इनमें जो लोग रहते हैं उनके लिए।
শ্রীনগরের ডাল লেকে সেখানে মক ড্রিলের প্রস্তুতি, মক ড্রিলের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আমরা সামগ্রিক পরিস্থিতি নিয়েই কথা বলবো, আরো বিশদে জানবো। 54 বছর পর ফের যুদ্ধের দামামা, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথিরা রয়েছেন, যারা রয়েছেন পরিচয় করিয়ে দিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ এবং আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য। আপনাদের দুজনকেই স্বাগত জানাই জি 24 ঘন্টায়। আমি শুরুতেই উৎপল বাবুর কাছে যাব। উৎপল বাবু, আমরা যে ছবি এই মুহূর্তে দেখছি, দেশ জুড়ে যে প্রস্তুতির মহড়া আমরা এই মুহূর্তে দেখছি, তাহলে কি 71-এর স্মৃতি উস্কে ফের একবার যুদ্ধের দাবামা 54 বছর পর? দেখুন, এই মক ড্রিল যেটাকে বলছে বা আমরা কখনো কখনো ড্রাই রান বলি, এটার জন্য প্রস্তুতি থাকা সব সময় সম্ভব, সবসময় সম্ভব, কিন্তু আমরা সবসময় করি না। আমরা যদি 71-এর লড়াইয়ের কথা আপনি বললেন, ইনফ্যাক্ট যেদিন লড়াই পাকিস্তান অফিসিয়ালি ডিক্লেয়ার করেছিল 3 ডিসেম্বর, সেদিন ওরা এসে হালওয়ারা, যেটা লুধিয়ানার কাছে, আদমপুর যেটা অমৃতসরের কাছে, এবং অনেক ভেতরে আম্বালা, এখনো চার্চটা ভাঙা পড়া আছে, সেইখানে এয়ার অ্যাটাক করেছিল। আমরা তখন ওই দিনটায় তখন ওরম ভাবে প্রস্তুত ছিলাম না। তারপরে আমরা অবশ্য যোগ্য জবাব দিয়েছিলাম। 3 তারিখে যেটা ওরা আরম্ভ করেছিল পাঞ্জাবে, সেটা 16 তারিখে আমরা ঢাকায় শেষ করেছিলাম। 13 দিনের, সেই জন্য ওটা ব্লিটজক্রিগ বলা হয়। আদারওয়াইজ মকড্রিল আমরা 62-র লড়াই থেকে করে আসছি, যেটা যারা আসামে থাকেন বিশেষ করে তারা নিশ্চয়ই এর পরিস্থিতি অনুভব করেছেন। যেমন আপনি দেখালেন যে ডাল লেকে মক ড্রিলের সব থেকে বড় জিনিস হচ্ছে কমিউনিকেশন। কোথায় কি পরিস্থিতি সেটা যদি ঠিক করে না জানানো যায়, আপনি কামাফ্লাজিংই বলুন বা ব্ল্যাকআউটসই বলুন বা ফায়ার সাইরেনই বলুন, সেগুলো কখন কিরম ভাবে অ্যাক্টিভেট করতে হবে সেটা জানা যায় না। আর মক ড্রিলের আর একটা কথা বলে দিই, মক ড্রিল আজ কালকে হবে 7ই মে, তার মানে কোনো বাধ্যবাধকতা নেই যে 11ই মের মধ্যে কোনো কিছু একটা হতে চলেছে আমাদের দিক থেকে। অবশ্য ওদিক থেকে হলে তার যোগ্য জবাব পাবে। এখন এর আরো একটা উদ্দেশ্য হচ্ছে টু কিপ দ্য এনিমি গেসিং, যাকে বলে। কেননা এই যেটা ওরা করেছে 22 এপ্রিল পহেলগামে, তার যোগ্য জবাবের জন্য কোন টার্গেট আমরা সিলেক্ট করব, কখন ওটা করব, কবে ওটা করব, আর কতখানি করব, সেই পুরো বিষয়টাই এখন মহড়ার একটা প্রস্তুতির প্রয়োজন রয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ভট্টাচার্য, আপনি আমাদের সঙ্গে থাকুন। আর এই যে প্রস্তুতি এই মুহূর্তে চলছে, প্রত্যাঘাতের প্রস্তুতি এই মুহূর্তে চলছে যোধপুরেও, রাজস্থানের যোধপুর, সেখানেও মক ড্রিল চলছে। সেখানকার ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন, দেখুন। बात करूं मैं जोधपुर की, तो सिविल डिफेंस और साथ में सेना और पुलिस सब कुछ तैयार है। जोधपुर में जिस तरीके से भारत पाक के बीच हालात बन रहे हैं, युद्ध जैसी स्थिति बनती है तो क्या कुछ रहेगा। सिविल डिफेंस पूरी तरीके से तैयार है। देश कल पूरा देश मॉक ड्रिल कर रहा है। 244 जिलों में मॉक ड्रिल होगा और यह वो सायरन है जो 1971 में भी बजा था और फिर कल बजेगा। तमाम लोगों को अलर्ट किया जाएगा कि किस तरीके से युद्ध के हालात होने पर उन्हें अलर्ट मोड पर जाना है। যোধপুরের ছবি তুলে ধরলাম আপনাদের সামনে, মক ড্রিলের ছবি। পাকিস্তানের প্রত্যাঘাত শুধুমাত্রই সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। দেশের 244টি জেলায় সিভিল ডিফেন্সের প্রস্তুতি। বৈঠকে যোগ দিয়েছেন সারা দেশের মুখ্য সচিবরা। মেগা এই বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চলছে, যেখানে আলোচনা চলছে। পুরো বিষয়টা সম্পর্কে আরো বিস্তারিত রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। রাজীব, এই যে মেগা বৈঠক, যে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কোন কোন বিষয় এই বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে এখনো পর্যন্ত? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি যে আজকের যে বৈঠকটা হচ্ছে একদমই সেই বৈঠকটার গুরুত্ব অনেকটাই রয়েছে। তার কারণ যুদ্ধ পরিস্থিতি আমরা বেশ কয়েকদিন ধরেই শুনতে পাচ্ছি যে পহেলগাঁও হামলার পর জঙ্গিরা যেভাবে তারা পরিকল্পনা করেছিল, আমরা তাদের যে ষড়যন্ত্র পরিকল্পনা সেগুলোকে ভেস্তে দিয়েছি। কিন্তু যে কোনো সময় পাকিস্তানের মতো দেশ যখন আমাদের প্রতিবেশী, তখন ভরসা করা চলে না। যে কোনো সময় তারা যে কোনো পদক্ষেপ নিতে পারে। আতঙ্কের বশে ভারত আক্রমণ করবে, এই আক্রমণের ভয়ের বশে তারা আক্রমণ করে দিতে পারে। সেক্ষেত্রে ভারতের জন্য
প্রস্তুতি থাকা দরকার। আর সেই প্রস্তুতি শুধুমাত্র সেনা দিয়ে বা নিরাপত্তা বাহিনী দিয়ে হয় না, সেই প্রস্তুতি থাকতে হয় আম জনতার মধ্যেও, সেই প্রস্তুতি থাকতে হয় স্থানীয় প্রশাসনিক আধিকারিক এবং সমস্ত স্তরে। ভারতবর্ষ অনেক বড় দেশ, তাই সেক্ষেত্রে এতগুলি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, 244টি জেলা, প্রত্যেকটি জেলার সাধারণ মানুষকে সচেতন করার ক্ষেত্রে একটা প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতির আজকে কিন্তু এই মক ড্রিলের আকারে দেখা যাচ্ছে এবং মক ড্রিল আগামীকাল করতে বলা হয়েছে। তার মানে এই নয় যে একদিন করেই শেষ, মক ড্রিল প্রায়শই করতে হবে, তাতে যাতে সচেতনতা বাড়ানো যায়। এবং সেই সচেতনতার মধ্যে কী রয়েছে, যেমন ফায়ার অ্যালার্ম রয়েছে, যেমন ক্যামোফ্লেজ রয়েছে, যেমন ব্ল্যাক আউট রয়েছে, কোন সময় কোনটা করতে হবে। যদি স্কুলে একটা বোম পড়ে, যদি কোথাও একটা বড় সরকারি দপ্তরে আক্রমণ হয়, তাহলে সরকারি আধিকারিকরা, কর্মীরা, সাধারণ মানুষ তারা কি করবেন, এইগুলোই শিক্ষা আর এই সচেতনতার ব্যাপার। সেই সচেতনতাটাই আজকে মূলত বলা যেতে পারে ক্লাস নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব তিনি বিভিন্ন জেলার আধিকারিকরা যারা রয়েছেন, একেবারে সিভিল ডিফেন্সের আধিকারিক, তাদের সেগুলি বুঝিয়ে বলবেন যাতে দেশের সাধারণ মানুষ সচেতন হয় এবং যদি ভবিষ্যতে এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে কিন্তু তারা প্রস্তুত থাকবেন, নিজেদের প্রাণ বাঁচাতে পারবেন। শুধুমাত্র নিজেদের প্রাণ বাঁচানো, সেখানে জানমাল বাঁচানো যাকে বলে, সেটার জন্যই কিন্তু এই একেবারে মক ড্রিলের প্রয়োজন। আর এই মক ড্রিল আমরা দেখেছি, আমরা অনেক আগে থেকেই, তুমিও বলছিলে, আমরা একেবারে যে পাহাড়ে দেখেছি, অর্থাৎ পার্বত্য অঞ্চলে, যেখানে কাশ্মীরে, শ্রীনগরে, বারামুলায় বিভিন্ন জায়গায় কিন্তু মক ড্রিল চলছে, জঙ্গলে জঙ্গলে মক ড্রিল চালাচ্ছে সেনা। এই মক ড্রিলটা সেনা থেকে এবার আমজনতারও প্রয়োজন, আর সেই আমজনতার প্রয়োজনের কারণেই কিন্তু আজকের এই ভিডিও কনফারেন্সিংয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এই বৈঠক ডেকেছেন এবং যে বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবরা রয়েছেন, মুখ্য সচিবরা ছাড়াও 244টি জেলার যে সিভিল ডিফেন্স আধিকারিকরা রয়েছেন তারা রয়েছেন, তারাই কিন্তু ওই জেলাগুলিতে অর্থাৎ 244টি জেলাতে আম জনতাকে সচেতন করবেন কিভাবে এই পরিস্থিতি তৈরি হলে, অর্থাৎ জরুরি পরিস্থিতি, এমার্জেন্সি পরিস্থিতি তৈরি হলে এই পরিস্থিতিতে সাধারণ নাগরিক তারা নিজেদের নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত করবেন, সেই একাধিক বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হচ্ছে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো আর আমরা এই সামগ্রিক পরিস্থিতিটা সম্পর্কে আরো আপডেট নেব, আরো বুঝে নেওয়ার চেষ্টা করব। নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আর্যবাবু, এই যে সামগ্রিক পরিস্থিতি এই মুহূর্তে আমরা দেখছি পাকিস্তানকে প্রত্যাঘাতের জন্য একদিকে যেমন সেনা পর্যায়ে তৈরি, কূটনৈতিক পর্যায়ে একের পর এক আঘাত আনা হচ্ছে পাকিস্তানের দিকে, এবং অন্যদিকে দেশের সাধারণ মানুষ এই পরিস্থিতিতে যাতে তারা নিরাপদ থাকে সেই ব্যবস্থাও করা হচ্ছে। কিভাবে ব্যাখ্যা করবেন আপনি এই সামগ্রিক পরিস্থিতিটাকে? এটা দেখুন, মক ড্রিল আমাদের বুঝতে হবে প্রথমে কি জিনিসটা। সেটা হচ্ছে যে রিয়েল সিচুয়েশন যখন হবে, বাস্তবে এই পরিস্থিতির উদ্ভব হবে যে মক ড্রিল, আপনার একটা এয়ার অ্যাটাক হলো, এয়ার রেড কিন্তু শুধুমাত্র বিমান হানার মধ্যে সীমাবদ্ধ থাকে না, আজকের দিনে মিসাইল অ্যাটাকটাও এয়ার রেডের মধ্যে পড়ে। তো সেই পরিস্থিতিতে কি করতে হবে তার আগে সেই সম্বন্ধে সতর্ক করা এবং আপনার সেই অনুযায়ী নাগরিকদেরকে প্রস্তুত করা। তার মধ্যে বাচ্চা থেকে আরম্ভ করে বৃদ্ধ এবং শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম, অসুস্থ সবাইকে এর মধ্যে এর আওতায় আনা হয়। এবং আপনাদেরকে একটা কথা বলি যে আমাদের এক্ষেত্রে কিন্তু আরো সতর্ক থাকতে হবে, কারণ আমাদের পূর্বে বাংলাদেশে কিন্তু ISI ঢুকে গেছে এবং প্রচুর জাহাজে গোপনীয়তার সঙ্গে অনেক কিছু এসছে, মিলিটারি সরঞ্জাম, তার মধ্যে মিসাইল এসছে কিনা আমরা কিচ্ছু জানি না। তো সেই দিক থেকেও অ্যাটাকের জন্য আমাদের সাবধান থাকতে হবে। আর এখানে ব্ল্যাক আউট হলে হসপিটালগুলোতে ICU ওয়ার্ড আছে, তো ইউনিট আছে, সেইখানে যে নানান ধরনের মনিটরিং যে ইকুইপমেন্টস গুলো আছে সেগুলোকে তো সচল রাখতে হবে। সেই জন্য আর ওখানে বেশিরভাগ কাঁচের জানলা হয়, তো সেই কাঁচের জানলাগুলোকে ঢাকার ব্যবস্থা করতে হবে যাতে ওই মনিটরিং ইকুইপমেন্টের আলোগুলো না এসে পড়ে। কেননা একটা ভেন্টিলেশনে থাকা রোগী বা ICU ইউনিটে থাকা রোগীকে তাকে তো আর চিকিৎসা বন্ধ করে দেওয়া যাবে না। এবং দ্বিতীয় সতর্কতা অবলম্বন করতে হবে, আপনার যারা মাল্টি স্টোরিতে থাকেন তাদের সেই কমিউনিটিকে খুব সাবধান করতে হবে, তাদেরকে শেখাতে হবে 20-30 তলা বিল্ডিং এ যারা থাকেন তাদেরকে প্রত্যেককে ওই সঙ্গে সঙ্গে নিচে নামানো, এটা কিন্তু খুব সহজসাধ্য কাজ নয়। এই জন্য মক ড্রিলকে যেন কোনো নাগরিক একতলা বাড়িতেই থাকুন, দোতলা বাড়ি বা মাল্টি স্টোরি বা হসপিটালস, যে কোনো জায়গায় সেখানে কিন্তু তারা যেন অবহেলা না করেন। এবং আবার বলছি যে আমরা এইখানে বাংলাদেশ একটা সিচুয়েশন, এটাকে অবহেলা না করি এবং মিসাইল যে স্ট্রাইক সেটাকে আমরা যাতে অবহেলা না করি। আর সারপ্রাইজ অফ এলিমেন্ট এখানে স্ট্রাইকে সেটা কিন্তু আর নেই, এটা আমি পরিষ্কার দর্থহীন ভাষায় বলতে চাই। কবে করব, কোথায় করব, একটা টাইম অফ প্লেস অফ আওয়ার চুজিং, কিন্তু সারপ্রাইজ অফ এলিমেন্ট ইন স্ট্রাইকিং সেটা আর নেই। সেটা কিন্তু পাকিস্তানের আসিম মুনির
এটা জেনেই করেছেন যে রিপারকাশন আসবে, রিটালিয়েশন আসবে, সেই অনুযায়ী উনি করেছেন। এবং সেই জন্যই তিনি কান্দাহারে হাইজ্যাকে যে ইনভলভ ছিল, যে তাকে ইনভলভ করেছে, এসএসডি কে ইনভলভ করেছে এবং এই ধরনের ইলাবোরেট প্ল্যান নিয়ে করেছে। অতএব আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। বাচ্চা, বৃদ্ধা, যেটা আমি আগেও বলেছি, পাড়া প্রতিবেশী এবং যারা আপনার বাড়ির লোকেরা, তারা কিন্তু এই অসুস্থ বৃদ্ধা, বৃদ্ধ এবং শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম, এদেরকে ছেড়ে না চলে যান। এদেরকে উদ্ধার করা কিন্তু সেই সময় আমাদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত। বাংকার এই জন্য সব জায়গায় তৈরি থাকা উচিত ছিল, কিন্তু কি করা যাবে, আমরা তো এই সিচুয়েশনের জন্য এইভাবে মানে তৈরি থাকিনি কোনোদিনও। তো সেইটা আমাদের একেবারে তৈরি আমরা ছিলাম না আর্যবাবু, কিন্তু এবার তৈরি হতে হচ্ছে এবং তৈরি যে হচ্ছে, সবাই যে সর্বস্তরে তৈরি হচ্ছে, সেই প্রস্তুতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাদের। আমাদের সঙ্গে ছিলেন নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ এবং আমাদের সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। আমরা আপনাদের সামনে তুলে ধরবো এই গোটা সামগ্রিক পরিস্থিতি নিয়ে কর্নেল কৌশিক সরকার, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, তিনি কি বলছেন শুনুন। ইন্ডিয়া একটা অল আউট প্রিপারেশনে এগোচ্ছে। ৭১-এর যুদ্ধের সময় এই ব্ল্যাকআউট, মক ড্রিল, এগুলো সিভিল ডিফেন্স, এগুলো অ্যাক্টিভেট হয়েছিল। এবারে আমি এটাও মনে করি যে এনসিসি কেও একটু বড়ভাবে অ্যাক্টিভেট করা হবে, সিনিয়র ক্যাডেটসদের, যারা আমাদের সিভিল ডিফেন্সের সাথে মিশে একটা বিরাট ভাবে হেল্প করতে পারবে। আমাদের ব্ল্যাকআউটে খুব মানে অনেকেই জানে না, কারণ অলমোস্ট 54 ইয়ার্স হয়ে গেছে যে আমাদের এই ৭১-এর লড়াইটা শেষ হয়েছে। তো ব্ল্যাকআউটে বেসিক্যালি সব লাইট নিভিয়ে দেওয়া হয়, একটা মানে নির্ধারিত সময় থেকে আরেকটা নির্ধারিত সময় অবধি পুরো ব্ল্যাকআউট থাকে, অন্ধকার থাকে। লোকেরা তাদের উইন্ডো পেন্সে কার্বন পেপার চিপকে দিতাম, মানে এরকম মনে আছে যেটা আমার, সেই সময় সেরকম হয়েছিল। এবং সেই সময় আরো বেশি বেঙ্গলের বুকে হয়েছিল, কারণ তখন ইস্ট পাকিস্তান একদম নাকের ডগায়, যেটা এখন বাংলাদেশ। সেই ইস্ট পাকিস্তান থেকে এয়ার রেডস আমাদের পশ্চিমবঙ্গের উপরে আসতো, আমাদের এয়ারফিল্ড গুলোকে টার্গেট করতো, এগুলো যাতে ঠিক মতন দেখতে না পায় সেই জন্য লাইট জ্বালানোটা একদম বন্ধ করে দেওয়া হতো, কারণ যেখানেই সে লাইট দেখতে পাবে এয়ারক্রাফট সেখানেই স্ট্রাইক করবে। এইটা মাথায় রেখে আমাদের এই অ্যাক্টিভিটিটা করা মানে হচ্ছে। এবং এটা আমার মনে হয় যতদূর যে এটা এভরি 5 ইয়ার্স এই মক ড্রিলটা, লড়াই হোক বা না হোক, আমাদের দেশের যে জনতা তাদের জানা উচিত একটা যুদ্ধকালীন পরিস্থিতি হঠাৎ এসে যেতে পারে, যে কোনো সময় এসে যেতে পারে, উই শুড বি প্রিপেয়ার্ড ফর ইট। তো এইটা মাথায় রেখে কিন্তু এই জিনিসগুলো করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।